আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহুর বেশিরভাগ সিদ্ধান্ত আসে এই নারীর কাছ থেকে। সারা নেতানিয়াহু ইসরায়েলের সহিংসতা ও নৃশংসতার রানী। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ইরান ও চীনের। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৮, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট পুতিন। ভারী বৃষ্টির মধ্যেই পবিত্র কাবা শরীফে প্রার্থনা, ভিডিও ভাইরাল। ইয়েমেনকে $৫০০ মিলিয়ন সহায়তা দিচ্ছে সৌদি আরব। আমেরিকার ৭ কোম্পানি ও কর্মকর্তার উপর চীনের নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। নেতানিয়াহুর বেশিরভাগ সিদ্ধান্ত আসে এই নারীর কাছ থেকে। সারা নেতানিয়াহু ইসরায়েলি সহিংসতা ও নৃশংসতার রানী। রাজনীতির জগতে নৃশংসতা ও নির্দয়তা আর নির্মম চরিত্রের জন্য পরিচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশিরভাগ সিদ্ধান্ত আসে এক নারীর কাছ থেকে। সহিংসতা ও নৃশংসতার রানী খ্যাত এই নারী তার স্ত্রী সারা নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক হারিস এর সিনিয়র বিশ্লেষক তাসফি রাবিয়েল এ প্রসঙ্গে বলেছেন, সারা নেতানিয়াহুই এখন ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন এবং বর্তমান যুদ্ধে আলোচনা, রাজনৈতিক ও নিরাপত্তাগত নিয়োগগুলোর নিয়ন্ত্রকও এখন এই সহিংসতা প্রিয় সারা। সারা ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কিবুতুস গ্রুপের এক ব্যক্তির স্ত্রী ছিলেন। তার সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর সারা এল আয়ার নামের এক বিমান কোম্পানিতে চাকরি নেন বিমানবালা হিসেবে। এই বিমানেই নেতানিয়াহুর সঙ্গে তার পরিচয় ঘটে এবং ১৯৯১ সালে তারা বিয়ে করেন এবং তাদের ২ পুত্র সন্তান রয়েছে। জার্মান ইন্টারনেট ভিত্তিক দৈনিকে জানানো হয়েছে, অন্যান্য নারীরা যখন তাদের ক্ষমতাধর স্বামীর পাশে আকর্ষণীয় মুচকি হাসি ও কোমলতার জন্য খ্যাত, তখন সারা নেতানিয়াহু এর ব্যতিক্রম। তিনি খ্যাতিমান সহিংসতা, অভদ্রতা ও বদমেজাজের জন্য। সাথে রয়েছে তার শয়তানি বা দাজ্জালি হাসি। নেতানিয়াহুর বাসভবনের সাবেক সেবক সিলভি জিনিসিয়া সারা নেতানিয়াহুর স্বভাব সম্পর্কে বলেছেন, তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং তিনি চাইতেন আমি যেন প্রতিদিন তার পায়ে চুমু দেই। সারা নেতানিয়াহু গৃহকর্মীরা সাম্প্রতিক বছরগুলোতে এই নারীর বিস্ফোরক আচরণ সম্পর্কে সবসময় অভিযোগ করে আসছেন। এই পর্যন্ত কয়েকজন গৃহকর্মী আদালতে মামলা দায়ের করে নেতানিয়াহু পরিবারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় সর্বসাম্প্রতিক মামলায় ইসরায়েলি বিচারকরা সারা নেতানিয়াহুর সাম্প্রতিক কিছু আচরণ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে। এই আদেশ এমন সময় দেওয়া হলো যখন সারা ও তার স্বামী নেতানিয়াহুর দুর্নীতি মামলার একজন সাক্ষীকে সারা নিজে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইরান ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনের সবচেয়ে নির্ভরযোগ্য প্রকাশনাগুলোর মধ্যে একটি পিপলস ডেইলিতে লেখা একটি নিবন্ধে লিখেছেন, একতরফাবাদ এবং আধিপত্যবাদ মোকাবেলার জন্য ইরান ও চীন সবসময় একসঙ্গে কাজ করবে এবং তারা গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে সমৃদ্ধি, সহযোগিতা এবং বন্ধুত্বের পথে একসঙ্গে লড়াই করবে। এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পার্স টুডের খবর অনুযায়ী কুদস পত্রিকা এই প্রসঙ্গে ইরান ও চীনের সোনালী অর্ধশতক পার শিরোনামে একটি নিবন্ধে লিখেছে, বেইজিংয়ে পৌঁছে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাজধানী বেইজিংয়ে আব্বাস আরাকচির সফরের কারণ হিসেবে বলেছেন, এর মূল লক্ষ্য হলো আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে পরামর্শ করা এবং এটি একটি দ্বিপাক্ষিক আলোচনা। দুই দেশের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এখনো আছে। বিভিন্ন বিষয়ে আমাদের অভিন্ন চিন্তাধারা অব্যাহত রাখাটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে আমরা সব আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করেছি। এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিস্থিতি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। নতুন বছরে আমাদের পারমাণবিক আলোচনা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে আমাদের আরো পরামর্শ করতে হবে। দুটি প্রাচীন এশীয় সভ্যতা হিসেবে ইরান ও চীন
কঠিন সময়ের বন্ধু যারা সময়ের পরীক্ষায় একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং শান্তি নিশ্চিত করার জন্য দুটি দায়িত্বশীল দেশ হিসেবে তাদের ভূমিকা পালন করতে উচ্চতায় পৌঁছানোর জন্য এক পথে পা বাড়িয়েছে। ইরান চীন সম্পর্কের পরবর্তী সোনালী অর্ধ শতাব্দী দেখাবে যে এই সফরটি দুই দেশের মধ্যে কৌশলগত এবং বাস্তবসম্মত সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, বিশেষ করে যখন চীনা প্রবাদ বাক্য থেকে আমরা শিখি যে কর্ম শব্দের চেয়ে জোরে কথা বলে। রাশিয়ার আকাশ সীমায় ক্ষতিগ্রস্ত একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে 38 জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই ঘটনায় রাশিয়াকে দায়ী করার ক্ষেত্রে সরাসরি কিছু বলেননি তিনি। গত 25 ডিসেম্বরের ওই দুর্ঘটনা নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার সময় দুঃখজনক ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে চেচনিয়ার অবতরণের চেষ্টা করতে গিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী প্লেনটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে আক্রান্ত হয়। এর ফলে সেটি দিক পাল্টে কাস্পিয়ান সাগর অতিক্রম করতে বাধ্য হয়। পরে কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় সেটি। এই দুর্ঘটনায় প্লেনের 67 আরোহীর মধ্যে 38 জন প্রাণ হারান। শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর ও আন্তরিক শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শনিবারের আগ পর্যন্ত দুর্ঘটনাটির বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। তবে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছিল, ইউক্রেনীয় ড্রোনের হামলার কারণে ওই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভারী বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই এই বৃষ্টি হচ্ছে। এতে ডুবে গেছে রাস্তা। বৃষ্টি হয়েছে কাবা শরীফেও। ওই সময় সেখানে প্রার্থনায় ছিলেন হাজারো মানুষ। বৃষ্টির মধ্যেই দোয়া করতে দেখা যায় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, জানমালের নিরাপত্তার জন্য এরই মধ্যে মক্কা নগরীর কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় জরুরি প্রোটোকলের ব্যবস্থা করেছে। মক্কায় বৃষ্টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীর্থযাত্রীরা কাবা শরীফকে প্রদক্ষিণ করার সময় আকাশের দিকে হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন। ওই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, যা একটি অত্যাশ্চর্য দৃশ্যের সৃষ্টি করে। বৃষ্টির মধ্যে প্রার্থনা করতে দেখা যায় তাদের। এ ধরনের আবহাওয়া পরিস্থিতির জন্য আগে থেকেই বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সক্রিয়। এবার তাদের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। মক্কার কিছু এলাকায় বৃষ্টির পানি জমেছে। পৌরসভার স্টাফদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিষ্কাশন ও স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার করতে ভারী যন্ত্রপাতি ও ফিল্ড পাম্প ব্যবহার করতে বলা হয়েছে। ট্রাফিক ও নিরাপত্তা টহল, রাস্তায় ও পাবলিক স্কোয়ারে তাদের উপস্থিতি জোরদার করা হয়েছে। এছাড়া ট্রাফিক প্রবাহ পরিচালনা ও বৃষ্টিপাতের কারণে পানিতে ঢাকা রাস্তা এবং সম্ভাব্য স্কিডিং এর মতো বিপদ সম্পর্কে চালকদের সতর্ক করা হয়েছে। ইয়েমেনের জন্য $500 মিলিয়ন মূল্যের নতুন অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরব। এই সহায়তা ইয়েমেনি সরকারের বাজেট শক্তিশালী করা, কেন্দ্রীয় ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং ইয়েমেনি জনগণের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া হবে। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে $300 মিলিয়ন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হবে, যা দেশটির অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি উন্নত করবে। বাকি $200 মিলিয়ন ব্যবহার করা হবে ইয়েমেনের বাজেট ঘাটতি পূরণে। নতুন এই সহায়তা সৌদি উন্নয়ন ও পুনর্গঠন কর্মসূচির মাধ্যমে পরিচালিত 1.2 বিলিয়ন উদ্যোগের অংশ, যা ইয়েমেনের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, মজুরি ও অপারেটিং খরচের সহায়তা এবং ইয়েমেন সরকারের অর্থনৈতিক সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে। সৌদি আরব আশা করছে, এই অর্থনৈতিক সহায়তা ইয়েমেনের বেসরকারি খাতকে শক্তিশালী করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও স্থিতিশীল পথে পরিচালিত করবে। সৌদি আরবের পেট্রোলিয়াম ডেভিড অনুদান ইয়েমেনের 80টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সহায়তা করেছে, এনার্জি দক্ষতা বৃদ্ধি করেছে এবং উৎপাদনশীল ও পরিষেবা খাত পুনরুজ্জীবিত করেছে। সৌদি আরবের এই উদ্যোগগুলো ইয়েমেনের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়ন সহ 7টি মার্কিন কোম্পানি ও তাদের কিছু কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। পাশাপাশি চীনে থাকা এসব কোম্পানির সব সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানায়। প্রতিবেদনে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ওই 7টি কোম্পানির সাথে কোনো ব্যবসায়িক লেনদেন বা অন্য ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনসিটু, হাডসন টেকনোলজিস, সারোনিক টেকনোলজিস, রেথিয়ন কানাডা, রেথিয়ন অস্ট্রেলিয়া, আরকম ও ওয়াশিয়েনারিং ইন্টারন্যাশনাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় আরও বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় চীনে থাকা কোম্পানিগুলোর সম্পদ বাজেয়াপ্ত করা হবে। চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই কোম্পানিগুলোর সঙ্গে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না। এছাড়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তাদের উপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে তাদের কারো নাম প্রকাশ করা হয়নি। সম্প্রতি তাইওয়ানের জন্য সামরিক সহায়তা ও প্রতিরক্ষা বিলের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এরপরে এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল চীন। বেইজিং এর দাবি, তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং এই ধরনের সহায়তা চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহুর বেশিরভাগ সিদ্ধান্ত আসে এই নারীর কাছ থেকে। সারা নেতানিয়াহু ইসরায়েলের সহিংসতা ও নৃশংসতার রানী। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ইরান ও চীনের। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 38, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট পুতিন। ভারী বৃষ্টির মধ্যেই পবিত্র কাবা শরীফে প্রার্থনা, ভিডিও ভাইরাল। ইয়েমেনকে $500 মিলিয়ন সহায়তা দিচ্ছে সৌদি আরব। আমেরিকার 7 কোম্পানি ও কর্মকর্তার উপর চীনের নিষেধাজ্ঞা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।